আচ্ছা, আজকের একটা কমন টপিক হবে, সবারই আছে এটা। বায়োটেকনোলজির মধ্যে আছে আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তো সেখান থেকে শুরু করি একদম নর্মালি, আর্টিফিশিয়াল ক্রোমোজোম ব্যাপারটা কি। আচ্ছা, সিলেবাসে তোদের শুধু আর্টিফিশিয়াল ক্রোমোজোম এইভাবে কিছু টপিক নেই। এখানে কিন্তু তোদের তিনটে টপিক আছে। কি কি আছে বল? একটা হচ্ছে বিএসসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, একটা হচ্ছে ওয়াইএসি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর হচ্ছে এইচএসি, ঠিক আছে, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। কিন্তু যেহেতু বায়োটেকনোলজি, এখানে মানে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসার চান্স আছে। শুধু এই কটাই যে এরকম নয়, কিন্তু এর বাইরেও কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। তো যার জন্য আমরা বাকি জিনিসগুলো একটু কভার আপ করে যাব। আচ্ছা, এই ক্ষেত্রে বলছি যে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম এর সাথে এইচএসি মানে হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোমের অনেকটা পার্থক্য আছে। তোরা প্রথম যে কাজটা করবি সেটা হচ্ছে বিএসসি ওয়াইএসসির পার্থক্য করবি, আর বিএসসি এইচএসির পার্থক্য করবি। ঠিক আছে, দুটো পার্থক্য আছে বিএসসির সাথে ওয়াইএসসি। মিনিমাম 4টে পয়েন্ট যেন থাকে। আর একটা করবি বল বিএসসির সাথে এইচএসসি, এরও একইভাবে 4টে পয়েন্ট মিনিমাম করে রাখবি। আচ্ছা, দেখ, এই পার্থক্যগুলো করা কিন্তু এতটা ইজি নয়, এবং এগুলোর আমি জানি না, আমি এখনো দেখিনি। মনে হয় না রেডিমেড পার্থক্য আছে বলে, একটু হয়তো কষ্ট করে করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কোনো জায়গায় এমএসির সাথে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের পার্থক্য থাকে, তো এমএসিটাকে তুই এইচএসি হিসেবে লিখতে পারিস, কারণ হিউম্যান অ্যাকচুয়ালি একটা ম্যামেলিয়াই। তার মানে এইটা হিউম্যানটা অ্যাকচুয়াল ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোমের আন্ডারে। হিউম্যান একটা প্রজেক্ট, ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে হিউম্যান একটা প্রজেক্ট। এখন হিউম্যান ছাড়া বাকি অ্যানিমেলও থাকতে পারে, তারাও এই প্রজেক্টের মধ্যে ইনক্লুড হবে। হলো, তাহলে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এই দুটো আমাদের একটু আগে থেকে জানা, অনেকেই হয়তো পড়েছি। বাকি হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম এটা হয়তো আমরা সবাই পড়িনি। এখন কথা হলো যে আর্টিফিশিয়াল ক্রোমোজোম কি, এটার প্রয়োজনীয়তা কি, কেন এই ধরনের আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর কি তৈরি করা হলো। ঠিক আছে, এইটা দিয়ে আমরা আগে শুরু করব। মানে ওয়াইএসি বা এইসবগুলো একটু পরে করব, আগে একটু জিনিসটা সম্বন্ধে জেনে নিই। তো দেখ, ক্রোমোজোম এটা কিন্তু সেলের কোনো প্রপার্টি নয়। মানে একটা সেলে সবসময় আমরা ক্রোমোজোম দেখতে পাই না। ক্রোমোজোম আমরা কখন দেখি? যখন সেই সেলটা ডিভিশন করছে। অন্য সময় এই ক্রোমোজোমটা ক্রোমোজোম রূপে থাকে না, তার শেপ বা সাইজ বা যাই বলিস না কেন সেটা একটু অন্যরকম হয়। তো কেন ক্রোমোজোম হয়? সেল ডিভিশনে একটা সুবিধা হওয়ার জন্য সাধারণত ক্রোমোজোম তৈরি হয়। আচ্ছা, খুবই কম অংশ দিয়ে শুরু করেছিলাম, যতটা করেছিলাম তারপর থেকে বলছি। কি বেশ করেছিলাম, হ্যাঁ। তো আমরা আর্টিফিশিয়াল ক্রোমোজোম পড়ছি, তার মধ্যে বলছিলাম, আমি এই জায়গাটা একটু করে দিচ্ছি, মানে নতুন করে বলছি এই জায়গাটা। হ্যাঁ, সেটা হলো আর্টিফিশিয়াল ক্রোমোজোম এটা তৈরি হওয়ার প্রয়োজনীয়তা কি হঠাৎ করে। ক্রোমোজোম তো আমরা জানি যেটা হচ্ছে সেল ডিভিশনের সময় তৈরি হয়। ঠিক আছে, সেল ডিভিশনের সময় তৈরি হয়। এটা কোনো মানে এর প্রপার্টি নয়, কি বলে তোর সেল অর্গানেলস এর এরকম কোনো প্রপার্টি নয়। এবারে কথা হলো ক্রোমোজোম তার ইউটিলিটি বা প্রয়োজনীয়তা কি যদি জানি, তাহলে আর্টিফিশিয়াল ক্রোমোজোমেরও ইউটিলিটি জানবো। ক্রোমোজোম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা জিন কে খুব ভালো বুঝতে পারি। যতক্ষণ সেটা ডিএনএ হয়ে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা ডিএনএ ম্যাপিং করিনি, ক্রোমোজোম ম্যাপিং করেছি। সিলেবাসে জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং ছিল, সেটা কিন্তু ডিএনএ ম্যাপিং বা এরকম ধরনের কোনো নাম ছিল না। আর্টিফিশিয়াল ক্রোমোজোম তার মানে কি, যেখানে আমি আর্টিফিশিয়ালি
বা কৃত্রিম ভাবে কিছু জিনকে, আমার মনের মতো জিনকে বা প্রয়োজনীয় জিনকে আমি ইনক্লুড করতে চলেছি। যে জিনগুলো কি কাজ করবে বল, যারা কমপ্লিমেন্টারি হিসেবে বা অতিরিক্ত হিসেবে কাজ করবে, সেই সমস্ত কারণে আমি কি করছি, আর্টিফিশিয়াল ক্রোমোজোম তৈরি করছি। আর্টিফিশিয়াল ক্রোমোজোম মানে সেটা কখনোই ট্রু ক্রোমোজোম নয়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বলি, যে এটা জয়েন করলো মনে হয়, দাঁড়া 1 মিনিট। না, এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যে আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর ট্রু ক্রোমোজোম এরও ডিফারেন্স করবি। আগে আমি দুটো ডিফারেন্স বলেছি, বিএসসি ওয়াইএসসি, বিএসসি এইচএসসি। আর এইচএসসি যখন করবি তখন সেটা এমএসসি পয়েন্টও সেখানে এইচএসসি তে বসাতে পারিস, কারণ হিউম্যান ও ম্যামেলিয়ান। আচ্ছা, এছাড়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর ট্রু ক্রোমোজোম বা ক্রোমোজোম, এইভাবে একটা পার্থক্য করিস, মিনিমাম 3টে থেকে 4টে পয়েন্ট, এর বেশি করা দরকার হবে না। এগুলো গেলে একদম ফার্স্টের দিকে পুরো ব্যাপারটা। এবারে দেখ, বলছে এই এই আর্টিফিশিয়াল ক্রোমোজোম, তার ইউজ আমরা কোন কোন জায়গায় করব এবং কেন করব। সাধারণত দেখা যায় যখন আমরা কোনো কিছু ক্লোন করি। ক্লোন মানে কি বল? ক্লোন মানে হচ্ছে যে এমন একটা পদ্ধতি যার দ্বারা সেম টু সেম কোনো একটা জীব তৈরি করা যায়, একদম সেম, মানে ডিটো বলতে পারিস। তাদের মধ্যে কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু জেনেটিক কোনো রকম চেঞ্জ নেই। ক্লোনিং অ্যাকচুয়ালি যে জায়গায় মেন করা হয় সেটা হচ্ছে সেলে, কোষেতে ক্লোনিং করা হয়, অ্যানিমেলে ক্লোনিং করা হয় না। তাহলে আমরা যে অ্যানিমেল ক্লোনিং বলি, এই টার্মটা ভুল। সেল ক্লোনিং করা হয়। এবার যদি কোনো অ্যানিমেল, তাকে জাইগোট অবস্থায় আমরা ক্লোন করতে পারি, তার মানে সেলেই ক্লোন করছি, তো পরবর্তীকালে সেই অ্যানিমেলটার ক্লোন তৈরি করা সম্ভব। এবার ধর আমি বললাম যে আচ্ছা, আমি ক্লোন করে একটা ভেড়া তৈরি করলাম, ঠিক আছে, ট্রান্সজেনিক অ্যানিমেল, তার মধ্যে ডলি বলে একটা ভেড়ার নাম পড়েছিস, অনেকে প্রজেক্টও করেছিস। তো এটা ধর আমি ক্লোন করে করলাম। ক্লোন মানে কিরকম, সেম টু সেম আর একটা কপি। এখানে কিন্তু সেম টু সেম মানে বাইরের দিক থেকে দেখে সেম টু সেম নয়, এদের জেনেটিক্যালি সেম টু সেম। এবং ক্লোন সবসময় রিপ্রোডাকশনের এগেনস্টে তৈরি হয়, মানে রিপ্রোডাকশন করে ক্লোন তৈরি হয় না। ক্লোন তৈরির জন্য আর্টিফিশিয়াল কিছু উপায়, তার মাধ্যমে ক্লোন তৈরি হয়। ধর আমি চাইলাম যে আচ্ছা, আমি আর একটা এমএস ধোনি তৈরি করব, কি আর একটা বিরাট কোহলি তৈরি করব, কি আর একটা সচিন টেন্ডুলকার তৈরি করব। তো তাদের হয়তো দেখতে, সচিন টেন্ডুলকার যাকে তৈরি করলাম, দেখতে হয়তো সচিন টেন্ডুলকারের মতো নাও হতে পারে, কিন্তু তার আইকিউ লেভেল, তার যে স্কিলগুলো অ্যাডাপটিভ নয়, ইনেট, সেই ইনেট স্কিলগুলো কিন্তু তার ক্ষেত্রে সেম থাকবে। বাকিটা তাকে ব্রাশ আপ করে নিতে হবে। মানে ধর আমার মতো আমি একটা মানুষকে যদি তৈরি করতে চাই, সে কখনোই ডিটো আমার মতো হবে না, সেখানে ভেরিয়েশন কাজ করবেই। ঠিক আছে, মানে এইচডব্লিউ ইকুইলিব্রিয়ামের মধ্যে যে ফোর্স গুলোর কথা বলেছে, সেই ফোর্স গুলোর মধ্যে কিছু না কিছু ফোর্স তাতে কাজ করবেই। এই ফোর্স থেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে হয়তো কিছুটা আমার মতো হবে, কিন্তু পুরোপুরি নয়। কেন বল? কারণ আমার মধ্যেও বা তোর মধ্যেও কিন্তু মিউটেশন চলছে, এবং যতদিন মিউটেশন চলবে আমাদের মধ্যে ভেরিয়েশন আসবে, বেশ কিছু প্রভেদ বা পার্থক্য আসবে, তাই না? তো সেই কারণে বলছে যে আমি যদি সেম টু সেম কপি করতে চাই, তাহলে আমি কখনোই ক্লোনটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ক্লোনটা ইউজ করতে পারবো না, বা যদিও পারি সেটা সেল ক্লোনিং করতে হবে। এবং সেল ক্লোনিং এর জন্য আমাকে এমন কিছু জিন ইউজ করতে হবে, যে জিনগুলো কখনোই চেঞ্জেবল নয়, আই মিন মিউটেশন দ্বারা চেঞ্জেবল নয়, বা মিউটেশনে খুব একটা এফেক্ট সেখানে পড়বে না। তো সেই ধরনের যদি জিন আমি চাই, তাহলে আমাকে কি করতে হবে, আর্টিফিশিয়াল ক্রোমোজোম তৈরি করতে হবে। এবার দেখ, আর্টিফিশিয়াল ক্রোমোজোম মানে কি? মানে হচ্ছে প্লাজমিড ডিএনএ। যার জন্য আমি বললাম যে এটা কোনো ট্রু ক্রোমোজোম না, এটা প্লাজমিড ডিএনএ। কেমন হয়? এটা সার্কুলার ডিএনএ, সার্কুলার ডিএনএ, এটাই হচ্ছে প্লাজমিড ডিএনএ। এবং যে কোনো প্লাজমিড ডিএনএ থেকে এটা করা যায় না। কাদের থেকে করা যায়? আইদার ব্যাকটেরিয়া থেকে করা যায়, অথবা ইস্ট থেকে করা যায়, অথবা পি ওয়ান ডিরাইভড, মানে হচ্ছে যে এটা পার্টিকুলার কিছু ইউক্যারিওটিক আছে,
যাদের ক্ষেত্রে এক্সেস সাইটোপ্লাজমিক যে ডিএনএ সেটার পরিমাণ একটু বেশি, অন্যদের থেকে একটু বেশি, এবং এরা ইউনিসেলুলারই হয়। ঠিক আছে, তো এরকম পিএসসি বা পি1 ডিরাইভস এর ক্ষেত্রে করা যায়, ম্যামেলিয়ানদের ক্ষেত্রে করা যায়। ম্যামেলিয়ানের মধ্যে হিউম্যান একটা প্রজেক্ট, তাহলে আমরা ম্যামেলিয়ান পর্যন্তই পড়বো, বা আমরা ম্যাক আর হ্যাককে সেম বলতে পারি। ঠিক আছে, ম্যাকের একটা প্রজেক্ট হচ্ছে হ্যাক, ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম তার একটা প্রজেক্ট হচ্ছে হ্যাক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখ, একটা হচ্ছে ইস্টে ক্লোনিং হচ্ছে একটা, আচ্ছা এইটাই ভুল আছে, পিএসসি টা ইউক্যারিওটিকে হয়, ব্যাকটেরিয়ায় হয় না। ম্যাক আর হ্যাক সেম, এটা ম্যামেলিয়ার ক্ষেত্রে হচ্ছে। হয়ে গেল, এতগুলো জায়গা আছে, তার মধ্যে সিলেবাসে আছে আরেকবার বলে দিচ্ছি, ব্যাক আছে, এক আছে, আর হ্যাক আছে। এবার হ্যাকের পরিবর্তে তুই ম্যাক পড়লে ব্যাপারটা সেম হবে। তো চল দেখি অন্য আর কি কি স্লাইড আছে, সেখানে কি আছে। আচ্ছা, প্রথমে ব্যাক এসছে, সেটা থেকেও পড়া যায়, বা ওয়াইএসসি থেকেও পড়া যায়। ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ব্যাক, এটা সাধারণত এ প্লাজমিড ডিএনএ থেকে আমরা নিই। আচ্ছা, এবার এ প্লাজমিড এই ব্যাপারটা একটু আসি। এই ব্যাপারটা এ প্লাজমিড, সাধারণত ব্যাকটেরিয়া বলতে আমরা ইকোলি বা এস্চেরিচিয়া কোলিকেই সবসময় ইউজ করছি। সেই ইকোলির মধ্যে দুটো প্লাজমিড ডিএনএ হয়, একটি হচ্ছে এফ প্লাস, একটি হচ্ছে এফ মাইনাস। কেন? তা দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়ায় যেহেতু জিনের পরিমাণ খুব কম, অনেকই কম, আমাদের তুলনায় ইউক্যারিওটসের তুলনায় অনেকই কম, সেই জন্য ব্যাকটেরিয়ার মধ্যে ভেরিয়েশন খুব কম আসে, বা বলতে পারিস যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটা অনেক বেশি। তো যেহেতু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বেশি, সেই জন্য এদের ক্ষেত্রে দুটো আলাদা ধরনের ডিএনএ থাকে। একটা ডিএনএ হচ্ছে ওদের জেনেটিক ডিএনএ, জেনেটিক ডিএনএ, যে জেনেটিক ডিএনএ কে আমরা দুটো নামে জানি, কেউ কেউ জানি জেনোফোন নামে, অথবা কেউ কেউ জানি, বল এটার নাম কি, নিউক্লিয়াইড নামে। ঠিক আছে, যে কোনো, আবার অনেকে দুটো নামই জানি। তো জেনোফোর বা নিউক্লিয়াইড হচ্ছে জেনেটিক ডিএনএ, যার মধ্যে ব্যাকটেরিয়াটার যে প্রয়োজনীয় জিনগুলো সেগুলো রয়েছে। এছাড়া কি থাকে, প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ কে আমরা আমাদের সাইটোপ্লাজমিক ডিএনএ এর সঙ্গে একটু তুলনা করতে পারি, বা ধর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, প্লাজমিড ডিএনএ, সরি ক্লোরোপ্লাস্ট ডিএনএ, এইসব ডিএনএ এর সঙ্গে আমরা একটু তুলনা করতে পারি। মানে এটা ঠিক নিউক্লিয় বস্তু নয়, এটা থাকে হচ্ছে ভেরিয়েশন আনার জন্য। ধর একটা ব্যাকটেরিয়াকে আমরা ধরলাম A1 ব্যাকটেরিয়া, আর একটাকে ধরলাম A2 ব্যাকটেরিয়া, দুটো সেম ব্যাকটেরিয়া, সেমই প্রজাতি, কিন্তু দুটো আলাদা ব্যাকটেরিয়া, সেম প্রজাতির দুটো আলাদা ব্যাকটেরিয়া, তার মধ্যে এই জেনোফোর বা নিউক্লিয়াইড যেটা সেটা সেম আছে, কিন্তু প্লাজমিড ডিএনএ যেটা সেটা সেম নেই। তো প্লাজমিড ডিএনএ এর ক্ষেত্রে কিছু না কিছু সামান্যতম ভ্যারিয়েশন থাকে, এবং ওরা যখন ব্যাকটেরিয়াল যে রিপ্রোডাকশন আছে তার মধ্যে ট্রান্সডাকশন বলে একটি পদ্ধতি আছে, সেই ট্রান্সডাকশন পদ্ধতি যখন করে তখন এই এফ ওয়ান না, এফ প্লাস আর এফ মাইনাস, এই দুটো আলাদা ধরনের প্লাজমিড ডিএনএ তৈরি হয়। সাধারণত প্লাসটাকে আমরা ফিমেল ধরি, মাইনাসটাকে আমরা মেল ধরি। এই দুটো বিনিময় করে ওরা কি করে না, ওদের ক্যারেক্টারে সামান্যতম চেঞ্জ আনে, চেঞ্জেসের জন্য এই ধরনের ব্যাপারটা করা হয়েছে। আচ্ছা, নেক্সট হলো, হ্যাঁ, নেক্সট হলো যে এই এফ প্লাজমিড, তার মানে কি ধরনের প্লাজমিড আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখানে কি কি আছে, এই ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ধর ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এগুলোতে কি একটা এসছে, একটু দাঁড়া, হ্যাঁ, তো ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এইগুলোতে বেশ কিছু ইউনিট আছে, যেমন এখানে দেখতে পাচ্ছিস 150 থেকে 300 কিলো বেস পেয়ার, মানে এতগুলো বেস পেয়ার রয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে 100
কেবি সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ না হলে সেটা কোনোদিন তার মানে সেটাকে আমরা ব্যাকে কনভার্ট করতে পারি না। তারপরে ধর 7.5 কেবি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সার্কুলার ডিএনএ থেকে আমরা এখানে কনভার্ট করতে পারি। এরকম কিছু জিনিসপত্র যেগুলো তোরা হয়তো নোটসও পাবি বা এমনি লিখেও নিতে পারিস। তো সেই ধরনের কিছু মানে কি বলবো, ধর ডিজিট, ঠিক আছে, বা কিছু অঙ্ক, যেগুলো তোকে, অঙ্ক মানে ওই অঙ্ক নয়, অঙ্ক মানে সংখ্যার কথা বলছি, সেগুলো তোকে মনে রাখতে হবে। পার্থক্য করলে সব থেকে ভালো হয়, এগুলো মনে রাখতে পারবি। আর এছাড়া এমনি পয়েন্ট ওয়াইজ বা ক্যারেক্টার ওয়াইজ লিখতে হবে। আচ্ছা, স্ট্রাকচারে তো যাবো। স্ট্রাকচারে যাওয়ার আগে বলি যে এই ব্যাক, ইয়াক, হ্যাক এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে। সাধারণত স্ট্রাকচার আসে। স্ট্রাকচারটা ধরে নে বড় প্রশ্ন, ওই 2.5 থেকে শুরু করে 4 পর্যন্ত আসতে পারে। সেখানে তুই কতটা এফোর্ট দিবি সেটা বুঝে নিবি, যে যত কম নাম্বারে থাকবে তত জিনগুলোর নামটা বলে দিয়ে বেরিয়ে গেলে হয়ে যাবে। একটা এঁকে দিলি হালকা করে, ঠিক আছে। যদি বেশি নাম্বারে থাকে তাহলে তোকে তো স্ট্রাকচারটা আঁকতেই হবে, তার সঙ্গে জিনগুলোর ফাংশন আলাদা আলাদা হবে, অন্তত একটা করে লাইনে লিখলে হয়ে যায়। সবসময় ফাংশন ওরা স্পেসিফিক হয় না, তো যেগুলো যে ধরনের জিনগুলোর ফাংশন স্পেসিফিক সেগুলো লিখলে হয়ে যাবে। যেমন কিছু কমন জিন পাবি, ধর রেস্ট্রিকশন সাইট পাবি, অরিজিন অফ রেপ্লিকেশন পাবি, এরকম আরো বেশ কিছু অ্যাটিনুয়েটর জিন পাবি, অ্যামপ্লিফায়ার জিন পাবি, যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক তৈরি করে। এরকম ধরনের কিছু জিনগুলো ক্যাটাগরি বলে দিলেও পর্যন্ত হয়ে যায়, তাতে ফুল মার্কস পাওয়া যায়। এটা হলো বড় প্রশ্ন। ছোট প্রশ্নের ক্ষেত্রে কি আসবে, ক্যারেক্টার আসে, যে ব্যাকের দুটো ক্যারেক্টার লেখো, তাহলে তোরা এই মেজারমেন্ট গুলো সেখানে ইউজ করবি ক্যারেক্টার গুলোর ক্ষেত্রে। বা ওয়াইএসি দুটো ক্যারেক্টার লেখো, ওয়াইএসি আর ব্যাকের মধ্যে দুটো ডিস্টিংগুইশেবল ক্যারেক্টার লেখো। তাহলে তোকে পার্থক্য লিখতে দিয়েছে, কিন্তু ক্যারেক্টার যখন বলছে তখন এই মাপঝোপের জায়গাগুলো আর কি আসতে হবে। হয়ে গেল। আচ্ছা, আর কি রয়েছে, এই ভেক্টরটা সাধারণত কোথায় ইউজ করা হয়, ব্যাকের ইউজ আছে, ঠিক আছে, ব্যাকের ইউজ আছে। ওয়াইএসি থেকে বিএসসি ইউজ বেশি হয়, এবং ম্যাক্সিমাম মেডিকেল পারপাসে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম বেশি ইউজ হয়। ওয়াইএসসি কিন্তু ড্রাগ বা কোনো প্রোটিনসিয়াস কম্পাউন্ড, কোনো এনজাইম কম্পাউন্ড, এইগুলোর ক্ষেত্রে, বিশেষ করে ড্রাগ, তার ক্ষেত্রে ওয়াইএসসি এর ইউজটা একটু বেশি, কিন্তু ব্যাকের ইউজ হচ্ছে মেডিকেল পারপাসে বেশি হয়। ইকোলাই ছাড়া যদি আর অন্য কোনো ব্যাকটেরিয়ার নাম পরীক্ষায় দেয়, মানে এরকম যদি বলে যে দুটো বা তার বেশি ব্যাক ক্রোমোজোম পাওয়া যায় বা তৈরি করা হয় এমন দুটো ব্যাকটেরিয়ার নাম লেখো, সেখানে তোরা ব্যাসিলাস থুরেনজেনেসিস বলে যেটা আছে, বিটির যে, তার নামও দিতে পারিস। আচ্ছা, এগুলো গেল। এবারে স্ট্রাকচারে আসি। এখানে কিছু মানে লাল রঙের যে লাইনগুলো বা লেখাগুলো দেখছিস, সেগুলো একটু দেখে রাখিস বা স্ক্রিনশট তুলে রাখিস। সব বাজনা ফাজনা বাজছে আজকাল। আচ্ছা, ছবিটা সাইডে খুব বড্ড বেশি আর কি চওড়া হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কিছু জিন, তার স্ট্রাকচার দেখবো, সেই জিনগুলো ফাংশনও দেখবো। প্রথম যে জায়গাটা চোখে পড়ছে সবার হয়তো, সেটা হচ্ছে ওপরের জায়গাটা খুব ঘিঞ্জি হয়ে আছে, অনেক কিছু জিনিস একসাথে আছে। তার মধ্যে খেয়াল করে দেখ, হাইন 3 বলে একটা অংশ আছে, বা ব্যাম H1 বলে একটা অংশ আছে। এই দুটোই কিন্তু রেস্ট্রিকশন সাইট। তার পরীক্ষার সময় এখানে যে ব্যাকটেরিয়া ক্রোমোজোমের কথা বলেছে, পি ব্যাক 108L এরকম একটা বলেছে না, তো ধর তোর এটা মনে নেই, ঠিক আছে, এইটার কথা মনে নেই। আচ্ছা, এটা একটা এক্সাম্পলের মধ্যে পড়ে, এটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের এক্সাম্পলে পড়ে। আর যেটা ল্যাক্টোব্যাসিলাসের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই ক্রোমোজোম গুলো আমরা কোন ব্যাকটেরিয়া থেকে পেতে পারি বা তৈরি করতে পারি সেখানে। তো তুই এই জায়গাটা কমন একদম রেস্ট্রিকশন সাইট বলেও লিখে দিতে পারিস। হলো। এই রেস্ট্রিকশন সাইডের পরে তুই পাবি হচ্ছে যে সাইডটা বা যে জায়গাটা তোকে লিখতে হবে, সেটা হচ্ছে ওরি। এখানে ওরি এস ব্যবহার করা হচ্ছে, মানে ওরিএস ব্যবহার করা হচ্ছে মানে অরিজিন অফ রেপ্লিকেশন। এখানে এদের অরিজিন অফ রেপ্লিকেশন জিনটা আছে। আচ্ছা, এই দুটো হলো সব থেকে মেন জিন। এরপর তুই যদি চলে যাস
যে একটা প্লাজমিড এ প্লাজমিড ডিএনএ প্রপার্টি, এ প্লাজমিড ডিএনএ তার প্রপার্টিতে কি পাবি, এই যে পার এ পার বি, এই দুটো জিন হচ্ছে এ প্লাজমিড ডিএনএ প্রপার্টির মধ্যে পড়ছে। ঠিক আছে, এছাড়া মাল্টিপল ক্লোনিং সাইট বা এমসিএস বলেও একটা জিন এখানে থাকে। এমসিএস জিন বা মাল্টিপল ক্লোনিং সাইট জিন সাধারণত থাকে হচ্ছে এই রিজিয়নটায়, মাল্টিপল ক্লোনিং সাইট। যদি এখান থেকে একটা এমন তোকে প্রশ্ন বলে যে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমে আমরা এমন একটা জিন ইউজ করতে পারবো, সেই জিনটার একটা মানে প্রোডাক্ট, বুঝলি তো, মানে এখান থেকে একটা তোর কি বলবো অ্যাপ্লিকেশন গোছের কোশ্চেন যদি দেয়, তাহলে ল্যাক জেড এই জিনটার কথা বলতে পারিস। এটা পড়ে এসছি সের আগে, ব্যাখ্যা করতে সুবিধা হবে, জানিস ল্যাকজেট থেকে কি সিক্রেট হয় সেটা জানিস, তো সেটা মানে ব্যাখ্যা করতে সুবিধা হবে। সাধারণত বলছে যে প্রত্যেকটা ইকোলাইয়ের ক্ষেত্রে তাদের যে জিনোম রয়েছে সেই জিনোমের 25% হচ্ছে এফ প্লাজমিড ডিএনএ থাকে। ঠিক আছে, তার মানে টোটাল যা ডিএনএ কন্টেন্ট তার মধ্যে এফ প্লাজমিড ডিএনএ থাকে 25%। খুব খারাপ না, আবার খুব বেশিও না। যদি বড় ক্রোমোজোম তৈরি করতে হয় তাহলে কিন্তু আমরা ব্যাকের ইউজ করতে পারবো না, বা যদি বড় জিন বা একাধিক জিন, অনেক সময় কি হয় বল, একটা ক্যারেক্টারকে অনেকগুলো জিন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। এই কথা হলো মেন যে জিনগুলো পড়ছে সেই মেন জিনগুলোর কথা। এছাড়া দেখ একটা তলায় দেখতে পাবি রিপ ই বলে একটা জিন আছে। এই জায়গাটা কি রিপ ই না, বলছে কিছু কিছু জিন এমন থাকে যেটা হচ্ছে রেপ্লিকেশনকে কন্ডাক্ট করার জন্য কিছু এনজাইম তৈরি করে। ঠিক আছে, কিছু এনজাইম তৈরি করে। এই এনজাইম গুলো আমাদের মানে ব্যাকটেরিয়ার যে আর্টিফিশিয়াল ক্রোমোজোম তাতে রেপ্লিকেশন হতে বা হওয়াতে সাহায্য করে। আচ্ছা, যদি এখানে আমরা কোনোভাবে কোনো এক্সট্রা জিনকে বসাই তাহলে আমরা কোথায় বসাবো, এটা অনেক সময় প্রশ্ন আসে যে একটা আর্টিফিশিয়াল ক্রোমোজোমে আমি যদি বাইরে থেকে কোনো জিন এনে ইমপ্ল্যান্ট করতে যাই, মানে এটাকে যদি আমরা আরডিএনএ তে কনভার্ট করতে যাই তাহলে সেটা কোথায় বসাবো, সেটা সবসময় কিন্তু রেস্ট্রিকশন সাইটেই বসবে, অন্য কোথাও নয়। পার এ পার বি এর ঠিক সেইভাবে ক্যারেক্টার আসে না, বা এগুলো সম্বন্ধে খুব যে বেশি একেবারে প্রশ্ন আসে তেমন নয়। এটা জাস্ট একটা এফ প্লাজমিডের প্রপার্টি। সাধারণত এফ এফ প্লাস বা এফ মাইনাস, মানে একজন গ্রহীত একজন দাতা এরকম তো হয় প্লাজমিড ডিএনএ, তো সেইটা তৈরি করতে কাজে লাগে। এছাড়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন যেগুলো হয় সেগুলোর অপোজিটে পার এ পার বি থাকে। তাহলে দেখ এর অপোজিট হচ্ছে এই জিনিসটা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। এবার কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে প্লাজমিড ডিএনএ ক্ষেত্রে, দেখ এটা নিউক্লিয়ার ডিএনএ নয়, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব দরকার। যখন আমাদের কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, মানে জ্বর জারি যাই হোক না কেন, তখন এই যে জ্বরের ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক দেয়। কেন না, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, সেই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন এদের ক্ষেত্রে থাকে, যাতে করে অ্যান্টিবায়োটিক এদের উপর কাজ করতে না পারে। এবারে এরম মানে বায়োটেকনোলজি কিরম বলতো, খুব কনসেপচুয়াল জায়গা, তো তো অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে প্রশ্ন দেয়, যে অনেকে এরকম প্রশ্ন দেয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন কি আর্টিফিশিয়াল ক্রোমোজোমে থাকে নাকি, মানে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল প্লাজমিডে থাকে নাকি নরমাল প্লাজমিডে থাকে। ঠিক আছে, এরকম প্রশ্ন দেয়। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন সব ব্যাকটেরিয়ায় থাকে, যে কোনো ব্যাকটেরিয়া, তার আর্টিফিশিয়াল ক্রোমোজোম না থাকলেও নরমাল যে প্লাজমিড ডিএনএ সেখানেও থাকে। কিন্তু আমরা মানে কিছু ব্যাকটেরিয়াকে ক্যাটাগরাইজ করতে পারি অ্যান্টিবায়োটিক অনুযায়ী, মানে অ্যান্টিবায়োটিক কোনো পার্টিকুলার একটা কেমিক্যাল নয়, অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা কেমিক্যাল গ্রুপের নাম বলতে পারিস। তো সেখানে আমরা ধর বলছি যে ধর 5 রকম অ্যান্টিবায়োটিক হয়,
তাহলে তার 5 রকম কমপ্লিমেন্টারি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনও হয়, যার ক্ষেত্রে যে জিনটা আছে সেই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকটা সেখানে কাজ করবে না, কিন্তু বাকিদের ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, তো সেই কারণে যখন আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর ব্যবহার করা হয় তখন ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন সেখানে থাকবে এমন ইউজ করা হয়, অথবা যদি নাও থাকে তাহলে তাদেরকে ক্যাটাগরাইজ করা হয় যে আচ্ছা এটা এই ধরনের ডিএনএ, ওটা এই ধরনের ডিএনএ, এরকম ভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। বুঝলি, মানে কোন কোন অ্যান্টিবায়োটিক জিন কোথায় আছে সেটা ক্যাটাগরাইজ করা হচ্ছে। তাহলে যদি প্রশ্নটা এরকম আসে যে আর্টিফিশিয়াল আর নরমাল প্লাজমিডের মধ্যে কোনটাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে, তাহলে তার অ্যান্সারটা এরকম হবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন সব প্লাজমিডেই থাকে, শুধুমাত্র আমরা যখন আর্টিফিশিয়াল প্লাজমিড তৈরি করি বা আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর তৈরি করছি তখন আমরা তাকে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন প্রোভাইড করব। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, প্লাজমিড ডিএনএ আর ক্রোমোজোম ভেক্টর দুটোর মধ্যে নামের তো একটা ব্যাপক তফাৎ আছে। তো সেটার কারণটা হলো এটাই, প্লাজমিড ডিএনএ সাধারণত ওদের রিপ্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, রিপ্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু ক্রোমোজোম কথাটা এসছে সেল ডিভিশনের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে দেখ, যখন সেল ডিভিশন হয় তখন ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে না, এবং খেয়াল কর প্লাজমিড কিন্তু নিউক্লিয় অংশ নয়, মানে যেটা জেনোফোর বলছিলাম সেই জেনোফোরের অংশ কিন্তু নয়, এটা মানে নন জেনেটিক বলবো না, কিন্তু এক্সট্রা সাইটোপ্লাজমিক আর কি, সাইটোপ্লাজমিক যে জিনোম বা ডিএনএ, সেই সাইটোপ্লাজমিক জিনোম বা ডিএনএ এর পার্ট, সেই জন্য ক্রোমোজোম ভেক্টর এসছে। তাহলে এরকম একটা প্রশ্নের অ্যান্সার করে রেডি কর যে প্লাজমিড ডিএনএ কে কেন ক্রোমোজোম ভেক্টর বলে, বা আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর কি। মানে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টরে সবাই কি লিখবে বল, যে এটা অমুকে দেখতে পাওয়া যায়, এখানে এই এই কাজ করা হয়, হ্যাঁ ব্যাক ইয়াক হ্যাক এরকম সব অনেক রকম জায়গায় এটা ইউজ হচ্ছে, কিন্তু এটা এর অ্যান্সার হবে না। অ্যান্সারে তুই কি লিখবি যে কেন আর্টিফিশিয়াল ক্রোমোজোম বলছে। ক্রোমোজোম মানে সেটা সাইটোপ্লাজমে থাকবে, সেটা নিউক্লিয়াসে থাকবে না। যখনই ক্রোমোজোম তৈরি হচ্ছে নিউক্লিয়াসের কোনো ব্যাপারই আমরা দেখতে পাই না, তাই না, প্রোফেজে যখন হয়। তো এখানে সেই কনসেপ্ট থেকে ক্রোমোজোম কথাটা এসেছে। আচ্ছা, আর মনে হচ্ছে একটা ছবি আছে, আচ্ছা তো দেখ এখানে আবার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, সরি জিন আমরা দেখতে পাচ্ছি, যে জিনগুলোর মধ্যে কমন জিন রয়েছে, যেমন যেমন এই যে পার এ পার বি, দাঁড়া পেনটা কোথায় গেল, হ্যাঁ পার এ পার বি এগুলো রয়েছে, পার সিটা নতুন এসছে। তো এটা কোনো নির্দিষ্ট ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম না, একটা নরমালি একটা এ। তো এখানে আমরা পার সি সাধারণত খুব কম এতেই দেখতে পাই, মানে ইকোলার ক্ষেত্রে পার্ট সি থাকে না, এটা শুধু ব্যাক সেই কারণেই আছে, ইকোলার নাও হতে পারে। এটা আমাদের সেই এএমপি মানে হচ্ছে ওই এগুলো রয়েছে, ওই বল একটু আগে যেটা বলছিলাম যে অ্যান্টিবায়োটিকের যে জিনগুলো রয়েছে। আচ্ছা, এমসিএস এর কথাও বলেছি আগের বার, এমসিএস টা এখানে লিখে দিয়েছে, এমসিএস টা এই জায়গায় হয়, এইটা হচ্ছে ওই রেস্ট্রিকশন এনজাইম যেগুলো থাকে সেগুলো। আর কিছু কিছু ক্ষেত্রে না এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলোর জিনের কাজ দেয়, ঠিক আছে, এরকম ধরনের কিছু জিনের কাজ দেয়। তো এরকম অনেক জিন আছে, সব কটার তো কাজ করা সম্ভব নয়, মোটামুটি কমন দেখবি যে মানে এইভাবে একটু এটা একটু সার্চ করিস যে ইকোলির ক্ষেত্রে যে তোর ব্যাক গুলো হয় যতগুলো হয় তার ডায়াগ্রামের মধ্যে কিছু কিছু পাবি যেগুলো যে জিনগুলোর প্রথম দিকে থাকবে স্মল লেটার আর পরের দিকে সেগমেন্টায় থাকবে ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এই ধরনের যতগুলো জিন পাবি, যেমন লক্স পি কজ এন, পার সি পার বি পার এ, এই ধরনের, এই যে এইটা হচ্ছে রেপ্লিকেশন, এটা রেপ্লিকেশন না, এটা হচ্ছে রেস্ট্রিকশন ইন দ্য নিউক্লিয়াস। তো এই ধরনের যতগুলো পাবি একটু নিজেরা 3 থেকে 4 মিনিট যদি দিস এরকম কয়েকটা জিন পেয়ে যাবি এবং তাদের কাজও পাবি।
যেগুলো পাবি না, যে জিনগুলোর কাজ পাবি না, আমাকে শুধু জিনগুলোর নাম পাঠাবি, আমি কাজগুলো বলে দেবো। মোটামুটি ব্যাক থেকেই এই কোশ্চেনটা আসবে, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম থেকেও আসবে না, আর এইচএসসি থেকেও আসবে না। হয়ে গেল। তাহলে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোমের মানে মোদ্দা কথা যেটা, সেটা হলো জিনগুলোর নাম জানতে হবে। এখনো যেহেতু ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোমে যায়নি, তো সেখানকার সঙ্গে পার্থক্যটা আসছি না। আর স্ট্রাকচারটা জানতে হবে। দু রকমের এক্সাম্পল আসে পরীক্ষায়, একটা হচ্ছে নেম অফ ব্যাকটেরিয়া, যেখান থেকে ব্যাক পাওয়া যায়, আর একটা হচ্ছে টাইপস অফ ব্যাক, মানে টাইপস বলতে এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল অফ ব্যাক, কত রকমের ব্যাক হয় সেরকম এক্সাম্পল। ব্যাস, এই কটা জানলে ধরে নে ব্যাক কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আসছি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোমে। যেহেতু এটা ইউক্যারিওটিক, তো বুঝতেই পারছিস যে ব্যাকের থেকে একটু অন্যরকম হবে, জিনের সংখ্যাও একটু বেশি হবে। আচ্ছা, আমরা স্ট্রাকচারটায় পরে আসছি, আগে একটু ওই পয়েন্টসে আসি। পয়েন্টস কোথায় জানা ছিল, ইস্টার নেওয়া হয়নি না, তো ব্যাক এটা এটা জেনারেল একটা ইনফরমেশন। এটা একটু ইয়ে করে, মানে স্ক্রিনটা একটু বল জুম করে একটু ছবি তুলে একটা স্ক্রিনশট তুলে রাখিস তো, শুধু এইটুকুনি আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট তোলা থাকলেই হবে। ওয়াইএসি টা মনে হচ্ছে নেওয়া হয়নি। আচ্ছা, আমি একটু এটা বার করে রাখি এখান থেকে, ওয়াইএসি। আচ্ছা, তো এখান থেকে দেখা, ডাউনলোড করে করে দেখাচ্ছি না, এখান থেকে মোটামুটি হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম, এটা কিন্তু সত্যি সত্যি ক্রোমোসোম। আগেরটা যেমন ছিল প্লাজমিড ডিএনএ, এটা কিন্তু প্লাজমিড ডিএনএ নয়, এটা একটা ক্রোমোসোম। তো ক্রোমোসোম মানে তার মধ্যে যে যে প্রপার্টি গুলো থাকা উচিত একটা ক্রোমোসোম হলে, তার মধ্যে যে প্রপার্টি গুলো থাকা উচিত সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। প্রথমত এই মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে, টেলোমিয়ার থাকবে, মানে যে অংশটায় ধরে নে অ্যাডিনিন থাইমিন রিচ সিকোয়েন্সটা সব থেকে বেশি থাকবে, সেরা অংশ থাকবে। একটু জুম করে নিস, হ্যাঁ, এই মানে কর্নারের দিকটায়। আচ্ছা, আর যেটা থাকবে সেটা, সেটা এর মধ্যে একটা খুব ইউনিক ক্যারেক্টার বলতে পারিস, সেটা হলো একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটার নাম হচ্ছে এআরএস। এআরএস মানে হচ্ছে অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স, যেটা শুধুমাত্র ওয়াইএসি তেই থাকবে। এআরএস এলিমেন্টের অনেকগুলো ভাগ হয়, মানে কি বলবো, মানে ধর এআরএস এর যে রেপ্লিকেশন যে হচ্ছে, সেই সিকোয়েন্স গুলোর অনেকগুলো ভাগ হয়, আলাদা আলাদা বেশ কিছু সিকোয়েন্স হয়। যেমন ধর একটা সিকোয়েন্সের নাম বলছি, এখানে তলার দিকে আছে, দেখ, যে এআরএস ওয়ান, এই এই সাইডে ছোট্ট জায়গাটায় আছে এআরএস ওয়ান, সিএম4, ঠিক আছে, এইরকম ধরনের কিছু ছোট ছোট নাম আছে, যেগুলো হলো
এআরএস সিকোয়েন্স বা অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্সের বেশ কিছু ভাগ। নাম থেকে কি মনে হচ্ছে বল? অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স মানে এই ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএটা যেহেতু ইউক্যারিওটিক ডিএনএ, তো সেই কারণে তার রেপ্লিকেশনের সাইট অনেকগুলো হবে। তো এক একটা সাইটের জন্য আলাদা আলাদা ভাবে জিন থাকবে, সেই জিনগুলোকেই আমরা বলছি এআরএস, বা সেই সাইটগুলোকেই আমরা এআরএস সাইট বলছি, অটোনোমাস রেপ্লিকেটিং সাইট বলছি। তো এখানে ওরি এস এর সঙ্গে বা ওরি সি এর সঙ্গে এআরএস এর ডিফারেন্স করতে পারিস। বুঝতে পারছিস কি ধরনের প্রশ্নগুলো আসবে? বেশ বেস থেকেই আসবে কিন্তু। এখন ওরি সি তার পরিবর্তে ওরি এস কেন হলো? ওরি সি আর ওরি এস এরও পার্থক্য আসতে পারে। ওরি সি হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন ইন জেনোফোর অফ ব্যাকটেরিয়া, ইভেন ইকোলি। ইকোলির যে নর্মাল ডিএনএ, যেটা নিউক্লিয়ার ডিএনএ বা কি বলবো জিনোমিক ডিএনএ, সেই জিনোমিক ডিএনএ হচ্ছে ওরিসি। কিন্তু যখন তুই প্লাজমিড ডিএনএ চলে আসছিস তখন সেখানে তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন ওরিএস হয়ে যাচ্ছে। এবং এক একটা স্পিসিসের ক্ষেত্রে, এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা ওরি ডি, ওরি ই, ওরি এফ যা ইচ্ছে, জিএইচ, আইজে, কে এল যা ইচ্ছে হতে পারে। এই হলো একটা ডিফারেন্স, যেটা খুব মাইনর ডিফারেন্স, কিন্তু ওরি কনসেপ্টটার সঙ্গে এআরএস কনসেপ্টটার ডিফারেন্সটা অনেক বেশি। কারণ কি বল, এআরএস হচ্ছে সম্পূর্ণরূপে একটা এমন ক্রোমোজোম যেটা ট্রু ক্রোমোজোম। আর্টিফিশিয়াল হতে পারে কিন্তু তার শেপ বা সাইজটা একটা ট্রু ক্রোমোজোমের মতো। তাহলে একটা ট্রু ক্রোমোজোম থেকে আমি আর্টিফিশিয়াল ক্রোমোজোম বানাবো এই ক্ষেত্রে, হয়ে গেল। আর এখানে পয়েন্ট হিসেবে কে আবিষ্কার করেছে এইগুলো একটু স্বাভাবিক, তোরা নিশ্চয়ই এগুলো পড়িস, পড়তে হয়, অনেক সময় লেখার জন্য লাগে। আচ্ছা, ইনফরমেশন হিসেবে বলি যে 600 কেবি দ্বারা 600 কেবি থেকে 1400 কেবি, এইটা হচ্ছে এদের ডিএনএ এর একটা রেঞ্জ, মানে যার মধ্যে আর কি আর্টিফিশিয়াল ক্রোমোজোম করা সম্ভব, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম করা সম্ভব, এই একটা রেঞ্জ এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, আর হ্যাঁ, এখানে একটা রেপ্লিকেশন সাইটের নাম থেকে অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোল ই1। এটা একটা রেপ্লিকেশন সাইট। এবার একটু আগে আমরা দেখছিলাম যে রেপ্লিকেশন সাইট তো এখানে হয় না, এখন আবার নতুন করে একটা রেপ্লিকেশন সাইট এখানে ইন্ট্রোডিউস করা হলো। কি করে না, যদি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে আমি কোনোভাবে কোনো প্লাজমিড ডিএনএ কে এন্টার করাই, কারণ এখানে একাধিক ডিএনএ আমরা বা একাধিক জিন, ডিএনএ নয় সরি, একাধিক জিনকে আমরা রাখতে পারবো। ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয়েছিল, ডিএনএটা অনেকটা শর্ট ছিল, সেখানে খুব বেশি জিন আমি রাখতে পারছি না। এবং মনে কর তুই এমন একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিস, মানে যেটা প্লাজমিড ডিএনএ, তো সেটাকেই তুই চাইছিস এখানে রেখে দিতে, মানে এখানে ইনপুট করতে। তাহলে তুই কি করবি, কোন একটা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম যেটা সার্কুলার, তার সার্কুলার অংশটাকে কেটে ব্লান্ট এন্ড তৈরি করে, স্টিকি এন্ড নয়, ব্লান্ট এন্ড তৈরি করে তুই এখানে আটকাতে পারবি। স্টিকি এন্ড তৈরি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে, এখানে কিন্তু কোনোভাবে ওরকম স্টিকি এন্ড তৈরি হবে না, ব্লান্ট এন্ড তৈরি করে তুই এখানে চুয়ে দিতে পারবি। সেই ক্ষেত্রে তোর যে ইকোলির যে ডিএনএ, তার যে রেপ্লিকেশন সাইট সেটা হবে এটা। আবার এখানে একটা রেপ্লিকেশন সাইট নতুন পেলাম, বল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের একটা জিনের নাম হচ্ছে CEN4। আমরা পরে দেখবো CEN, এখানে দেখতে পাচ্ছি ছোট্ট করে CEN লেখা আছে। তো যাই হোক, CEN4 বলে একটা জিন আছে যেটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন? সেন্ট্রোমিয়ার তৈরি করার জন্য CEN4 এখানে ইউজ করা হয়। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার তৈরির জন্য CEN এখানে ইউজ করা হয়। হ্যাঁ দেখ, এখানে দিয়েছে, এখানে দুটো আলাদা দিয়েছে। কি কি দিয়েছে দেখ, একটা বলছে যে TEL, সেটা বারবার মোটা কেন হয়ে যাচ্ছে, সুন্দর সরু কালি পড়ছিল। আর একটা হচ্ছে CEN,
এই দুটো জিনের কাজ একটু আলাদাভাবে আসবে, ইনক্লুড হয়েছে। কেন ইনক্লুড হয়েছে? আগে এই কাজগুলো আমরা পাইনি। কেন পাইনি? না, আগেরটা কিন্তু ব্যাকটেরিয়াল ছিল, তাহলে ব্যাকটেরিয়াল ক্ষেত্রে টেলোমিয়ার বা সেন্ট্রোমিয়ার থাকার কথা ছিল না। এছাড়া কি এসছে? কিছু মার্কার জিন এসছে। মার্কার জিন, মার্কার জিন কি এবং তার ইউজ কি, এরকম প্রশ্ন আসে। বুঝতে পারছিস কত ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন আসবে। মার্কার জিন কি, তার ইউজ কি। সাধারণত মার্কার জিন মানে কি? মানে এমন একটা জিন যে কোনো একটা প্রোটিনকে স্টাডি করতে সাহায্য করে। ঠিক আছে, একটা প্রোটিনকে স্টাডি করতে সাহায্য করে। ধর তুই দেখছিস যে তুই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিস, আর ডিএনএ একটা তৈরি করেছিস, তোর একটা পার্টিকুলার প্রোটিন সেখানে তার জিনটা তুই দিয়েছিস, ব্যবহার করেছিস, কিন্তু কোনো কারণে সেই জিনের এক্সপ্রেশনটা তুই ধরতে পারছিস না। ঠিক আছে, তুই সেখানে একটা প্রোটিন এ তৈরি হবে এমন একটা জিনকে তুই বসিয়েছিস, কিন্তু যে প্রোডাক্টটা আসছে সেখানে তুই প্রোটিন এ কে পাচ্ছিস না। তাহলে তুই কি করবি? তুই ভাববি যে আইদার কোনো এনজাইম বা কোনো ইনফ্লুয়েন্সার যে ওই জিনটাকে দমন করে রেখেছে, তাই না? এটা একটা হতে পারে যে এই জিনের কোনো মানে এক্সপ্রেশন হচ্ছে না, এটা একটা অপশন হতে পারে। অথবা এটা হতে পারে যে জিন 1 আর জিন 2 কম্বাইন্ড হয়ে একটা প্রোডাক্ট তৈরি করছে। তুই দিয়েছিলিস জিন 2, তার আগে বা পরে জিন 1 বা অন্য কোনো জিন অ্যাড হয়ে গেছে, যে দুটো জিন একটা প্রোডাক্টকে তৈরি করছে। তার মধ্যে তোর প্রোডাক্টটা রয়েছে, কিন্তু সেই প্রোডাক্টটাকে আলাদা করা যাচ্ছে না। তখন তুই কি করবি? তুই যে এ প্রোটিনটা তৈরি করতে চাইছিস তার আগে একটা মার্কার ইউজ করে দিবি। ঠিক আছে, তার আগে একটা মার্কার ইউজ করে দিবি। তাতে কি হলো, যদি জিন 1 ও জিন 2 যুক্তও হয়ে যায়, এর মাঝখানে মার্কারটা আছে, তার মানে যে প্রোডাক্টটা তৈরি হবে, মনে কর এটা একটা প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টের মধ্যেও তোর মার্কারটা তুই দেখতে পাবি। ঠিক আছে, তাহলে তুই বুঝবি আচ্ছা মার্কারের পরেরটা আমার জিন, মানে এটাই আমি এতক্ষণ ধরে চেয়েছি, মার্কারের পরেরটাই আমার জিন। হয়ে গেল। সেই কারণে কিছু মার্কার এখানে ইউজ করা হয়। এবার ওই যেটা বলেছি যে এখানে প্রচুর জিনের নাম পড়তে হবে। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো এ নাম আমরা পাবো না, মানে ওই স্মল লেটারের জিনের নাম আমরা পাবো না, ম্যাক্সিমামটা ক্যাপিটাল লেটারে পাবো। এবং সেখানে যেভাবে তোদের বললাম এআরএস থেকে শুরু করে সিএন থেকে শুরু করে টিএল থেকে শুরু করে মার্কার জিনগুলো যতগুলো আছে প্রত্যেকটা মার্কার জিন বা তোর ক্যাপাসিটি অনুসারে তুই যেগুলো বারবার রিপিট দেখছিস, যখন তুই ইন্টারনেটে খুঁজিস, বইতে খুঁজিস, তখন দেখিস কিছু জিন খুব কম, একবার বা দুবার জায়গাতে রয়েছে, বাকিগুলো দেখবি যে প্রত্যেক পাতায় কম বেশি সেই জিনগুলোর নাম আছে। তাহলে সেই জিনগুলোর নাম, এটা তোর কাজ, তোর একটা নিশ্চয় একটা ছোট্ট খাতা রয়েছে যেখানে তুই ব্যাপারগুলো লিখবি, তো সেই খাতাটাতে জিনগুলোর নাম এবং ওয়ান লাইনে, এক লাইনের মধ্যে একটা শর্ট ডেসক্রিপশন, খুব শর্ট, দুটো ওয়ার্ডেও হতে পারে, এটা করে রাখ যতগুলো জিন তুই এইভাবে পাচ্ছিস। এবারে স্ট্রাকচার এলে আমরা জিনগুলো আরেকটু ভালো করে ডিফাইন করতে পারবো। আর কি সেরকম, আচ্ছা এইটা একটু দেখে রাখ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইসব নিয়ে বলেছে এখানে, একটু স্ক্রিনশট তুলে রাখ বা দেখে রাখ, কিছুই না, খুব সামান্য জিনিস, পাঠ্যগুলো করতে গেলে এগুলো কাজে লাগবে তোদের। হয়েছে? क्या हुआ? खुलता क्यों नहीं है? দাঁড়া, অনেকগুলো জিনিস একসাথে খুলে আছে, একটু ওয়েট কর। আচ্ছা, এবারে হলো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মধ্যে ঠিক কি কি ধরনের জিনগুলো আছে এখানে আর একটু ভালো করে বলে দিয়েছে। যেহেতু আমরা আর্টিফিশিয়াল ক্রোমোজোম বলছি, অথচ আমরা সার্কুলার ডিএনএ দেখতে পাচ্ছি, তো এটার একটু কনফিউশনটা ক্লিয়ার করি।
আর্টিফিশিয়াল ক্রোমোজোম মানে সেটা কোনো নর্মাল ক্রোমোজোম নয়, তার মানে এই ক্রোমোজোমটাকে আমরা ক্রিয়েট করেছি। তো এই ক্ষেত্রে একইভাবে যেভাবে আমরা F1 বলছি এ প্লাজমিড ডিএনএ দেখেছিলাম, সেই একইভাবে এই ডিএনএটাকেও কিন্তু আমরা তৈরি করছি, একইভাবে তৈরি করছি। কিন্তু মানে কি বলবো, ইস্ট একটা ইউক্যারিওটিক অ্যানিমেল, তো ইউক্যারিওটিক অ্যানিমেলের ক্ষেত্রে আমরা প্লাজমিড কথাটা ব্যবহার করতে পারবো না, তাই না? সেই কারণে আর্টিফিশিয়াল ক্রোমোজোম কথাটা আমরা ব্যবহার করছি, যদিও এটাও একটা সার্কুলার ডিএনএ, তাও আমরা কি করছি না এখানে আর্টিফিশিয়াল কথাটা ব্যবহার করছি। এবার কি কি জিন আছে দেখে নি। রেস্ট্রিকশন সাইট 1, রেস্ট্রিকশন সাইট 1, রেস্ট্রিকশন সাইট 2, দুটো রেস্ট্রিকশন সাইট আলাদাভাবে রয়েছে। তার কারণ হচ্ছে আমরা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের মতো বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমের মতো ইস্টে একটা বা দুটো জিন ব্যবহার না করে তার বেশি জিন আমরা এখানে ব্যবহার করতে পারি, মিনিমাম দুটো। সেই জন্য দেখ ইস্টের সিলেক্টেবল মার্কার বলে মার্কার 1 আর মার্কার 2 দুটো অংশে ভাগ করা অলরেডি রয়েছে, ঠিক আছে, অলরেডি দুটো অংশে ভাগ করা রয়েছে। হয়ে গেল। এখান থেকে তোকে বুঝে নিতে হবে যে তুই একাধিক জিন এখানে বসাতে পারবি। এবার মার্কার 2 বা 3 বা 4 কতগুলো তুই ব্যবহার করছিস সেটা তোর ব্যাপার। তাছাড়া তুই কি পাবি, সেন্ট্রোমিয়ারের জন্য আলাদা জিন পাবি, আর এআরএস তার জন্য আলাদা জিন পাবি, এবং টেলোমিয়ার তার জন্য আলাদাভাবে জিন পাবি। হয়ে গেল। তাহলে সেন্ট্রোমিয়ারের জন্য যে জিনগুলো রয়েছে তার কিছু ভ্যারিয়েশন আছে, যেমন CN4 বলে একটা জিন আছে। আচ্ছা, আরেকটা হলো যখন তোর মার্কার ইউজ হচ্ছে, মার্কার 1 আর 2 এর জন্য দুটো জিন দেখতে পাচ্ছিস, আরেকটা জিন আমি বলে দিচ্ছি, এই জিনটাকে ইউজ করতে পারিস এখানে। তারপরে ধর TRP1 বলে একটা, ওটা তো রয়েছে, TRP1 রয়েছে, এটা ইউজ করতে পারিস। URA3 আছে, URA1 ও ইউজ করতে পারিস, 2 ও ইউজ করতে পারিস, আলাদা আলাদা এরকম বেশ কিছু জিন আছে। কিন্তু রেস্ট্রিকশন সাইটের জন্য জিন কি, সেখানে আছে BAM H1, এই একটা জিন আছে। এছাড়া BAM H1 ছাড়া হেই বলে একটা জিন আছে। এখানে যে জিনগুলো ইউজ করবি তার আগে একটু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা পড়ে নিবি, কখনোই যেন সেটা ব্যাকটেরিয়াল অরিজিন না হয়, হ্যাঁ, কোনোভাবে যেন সেটা ব্যাকটেরিয়াল অরিজিন না হয়, এরকম ধরনের রেস্ট্রিকশন সাইটগুলো তোকে পড়তে হবে, বিশেষ করে ইকোলি তো নয়। হয়ে গেল। তাহলে দুটো পার্ট আমরা শেষ করলাম, ব্যাক এবং পাইএসি। আচ্ছা, এরপরে আসছে হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তো হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ক্ষেত্রে হ্যাক ভেক্টর বলা হচ্ছে। তো সেই হ্যাক ভেক্টর যেটা এসেছে যে জায়গা থেকে আর কি, আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোম, ঠিক আছে, আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোম। তো যেটা যেখান থেকে এসছে সেটা হচ্ছে ম্যামেলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম থেকে, ঠিক আছে। MACS তার একটা প্রজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোম বা হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। মোটামুটি ধরে নে যে 100টা সেলের জেনারেশন, 100টা সেলের জেনারেশন যে অ্যানিমেলের আছে, যে ধরনের ম্যামেলসের আছে, 100টা সেল মানে একটা অ্যানিমেলের মধ্যে 100টা সেল থাকবে, তো সব অ্যানিমেলেরই হয়, তাই না, সব অ্যানিমেলেরই হয়, তো তাদেরই আমরা ম্যাক করতে পারি। কিন্তু একটা বোকা বোকা কনসেপ্ট, কিন্তু এইটাই ওদের কনসেপ্টের মধ্যে রয়েছে। আর যেটা বলেছে এখানে সব সময়
20 থেকে 30টার মতো, মানে 20 থেকে 30 বিপি এর মতো রিপিটেটিভ রিপিটেটিভ সিকোয়েন্স দরকার। ঠিক আছে, 20 থেকে 30টার মতো, 30 বিপির মতো রিপিটেটিভ সিকোয়েন্স দরকার, তবেই তাকে আমরা ম্যাকের আন্ডারে ফেলতে পারি। এবার আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোম যদি আমি আনি, তাহলে সেখানে একটু জিনিসটা আলাদা। কেন? ম্যাকের একটা পার্ট আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোম। আর্টিফিশিয়াল হিউম্যান ক্রোমোজোমের ক্ষেত্রে আমি একটু চেষ্টা করছি ওই স্লাইডগুলো দেখানোর, জানি না কতটা কি পসিবল হবে। দেখতে পাচ্ছিলিস তখন একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, এটা আলটিমেটটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা তো করা যাবে না। এখান থেকে একটু চেষ্টা কর। জায়গাটা খুব ছোট, তো তার মধ্যে কিছু কিছু পয়েন্ট বলেছে। আমি আজকে ভাবলাম আবার নকআউট র্যাটটাও পড়িয়ে দেবো, না র্যাট বলছি, নকআউট মাইস, কিন্তু সেটা মনে হচ্ছে আর হয়ে উঠবে না। বুঝতেই পারছি সমস্যা একটা হচ্ছে। তো আর যারা যারা আহ, মানে রেকর্ডিংটা দেখবে, যারা ক্লাস করছিস একটু দায়িত্ব নিয়ে না খাতায় লেখাগুলো বা স্ক্রিনশটটা করে রাখ, কারণ এই রেকর্ডিংটা আদৌ সেভ হবে কিনা আমি কিন্তু জানি না। যদি সেভ হয় তো খুব ভালো কথা। আচ্ছা, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম যেখানে সাধারণত বলছে যে ইনস্টেড অফ 46 ক্রোমোজোম, মানে আমাদের যে 46 খানা ক্রোমোজোম আছে, সেই 46 খানা ক্রোমোজোমের বাইরে এই ক্রোমোজোমটা হয়। তার মানে 47 বা 47-এর থেকে বেশি ক্রোমোজোম এখানে থাকতে পারে। 47টাই থাকে ধরে নে, 47 ক্রোমোজোম, কিন্তু এই ক্রোমোজোমটাও একটা ট্রু ক্রোমোজোম নয়। যেরকম ইস্টের ক্ষেত্রে যেমন ছিল, এই ক্ষেত্রেও ঠিক তাই। এবার কি বলেছে দেখ, যে সেখানে কতগুলো মেগাবেস থাকে, 6 to 10 মেগাবেস থাকে। আর কি বলছে, 250 মেগাবেস হচ্ছে একটা ন্যাচারাল ক্রোমোজোমে থাকে, কিন্তু হ্যাকের ক্ষেত্রে থাকছে হচ্ছে 6 to 10 মেগাবেস। এই একটা ইনফরমেশন। পরের পয়েন্টটা সেরকম কিছু নয়, ছাড় তাহলে। আচ্ছা, এখানে দুটো মেথড, দুটো মডেলের কথা বলেছে। প্রথম মডেলটায় বলছে যে টপ ডাউন অ্যাপ্রোচ, এটার কথা বলছে। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ, আর একটা বলছে বটম আপ অ্যাপ্রোচ। দুটো আলাদা মডেলের কথা বলেছে। প্রথম মডেলটা মানে টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা এটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার্ড ক্রোমোজোম। তার মানে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা তৈরি করা হয়। পরেরটা কি বলছে, ডি নোভা আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তার মানে ট্রানজেনিক ট্রানজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে বা ট্রানজেনেসিসের মাধ্যমে এটা তৈরি করা হয়। ডি নোভা আর্টিফিশিয়াল ক্রোমোজোম। কি করবি, ডি নোভা আর্টিফিশিয়াল ক্রোমোজোমের উপর শর্ট নোটস করবি। কয়েকটা ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। ডি নোভাটা মানে বটম আপ অ্যাপ্রোচ। যেটা বটম আপ অ্যাপ্রোচে বলছে এদের যে সাইজ থাকে, ক্রোমোজোমের যে সাইজ থাকে, সেটা ইঞ্জিনিয়ার্ড ক্রোমোজোম বা টপ ডাউন ক্রোমোজোমের থেকে অনেক ছোট হয়। সাইজের কথায় আমি দেখতে পাইনি। আর বলেছে এই ক্রোমোজোমটাকে মাইক্রো ক্রোমোজোম সিনথেসিস প্রক্রিয়া বলা হয় বা মিনিয়েচার ক্রোমোজোম সিনথেসিস প্রক্রিয়া বলা হয়। কোনটা বললাম বল, ডি নোভা আর্টিফিশিয়াল ক্রোমোজোমটা। সব থেকে বেশি ইউজেস হয় কিন্তু ইঞ্জিনিয়ার্ড ক্রোমোজোম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে টপ ডাউন অ্যাপ্রোচ যে ক্রোমোজোম, সেটাই বেশি ইউজ হয়। বটম আপ অ্যাপ্রোচ বা ডি নোভা আর্টিফিশিয়াল ক্রোমোজোমের ইউজ খুব একটা হয় না। বটম আপ
অ্যাপ্রোচের যে মডেল তার সঙ্গে ওয়াইএসি এর অনেকটা মিল আছে। আর কিছু বলেছে? আর ওই জিন থেরাপিতে ইউজ হয় জেনেটিক বিভিন্ন ডিজিজ তার ট্রিটমেন্টের জন্য লাগে, এই আছে মোটামুটি। আর আর সেরকম চোখে পড়ার মতো কিছু নেই। ঠিক আছে, এই আছে। আচ্ছা, তারপরে পয়েন্টটা কি বলছে দেখ, দ্য জেনারেশন হ্যাক্স, মানে যত রকম হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোসোম হয় সেগুলো প্রত্যেকটা 1 to 10 MB ইন সাইজ, কনসিস্টিং অফ মাল্টিপল কপিজ রিঅ্যারেঞ্জমেন্ট ইনপুট ডিএনএ মলিকুলস। আচ্ছা, এইখানে একটা দারুণ কথা আছে, মাল্টিপল কপি অফ রিঅ্যারেঞ্জড ইনপুট ডিএনএ মলিকিউল। মানে আমরা ওয়াইএসি তে দেখেছিলাম যে সেখানে দুটো সাইট ছিল মার্কারের, তাই না? মার্কার 1, মার্কার 2, ম্যাক্সিমাম আমরা 3, 4 এরকম আরো কিছু মার্কার আমরা ইউজ করতে পারতাম, কিন্তু দুটো করলে খুব ভালো হয়। ওখানে ওয়াইএসি তে খুব বেশি ইনক্লুড করা যায় না, কারণ এর ক্রোমোজোমটা ছোট। হ্যাকের ক্ষেত্রে এই ক্রোমোজোমটা একটু বড় এবং সেখানে মাল্টিপল কপিজ অফ রিঅ্যারেঞ্জমেন্ট ইনপুট ডিএনএ মলিকিউল রয়েছে। তার মানে ধরে নি, যদি আমরা ধরে নিই যে এটা একটা আমার হ্যাক, তো সেখানে আমার একাধিক জায়গায় আলাদা আলাদা ভাবে ডিএনএ কে আমি বসাতে পারবো। ঠিক আছে, আলাদা জায়গায় ডিএনএ কে আমি বসাতে পারবো। আচ্ছা, হ্যাকের পার্টিকুলার কোনো ডায়াগ্রাম আমি পাইনি, খুব একটা ভালো ডায়াগ্রাম পাইনি। তো যদি ডায়াগ্রাম নোটসে আমি দিয়ে দিই খুব ভালো, সেখান থেকে তোরা করে নিতে পারবি। তা নয়তো আমি একটা গ্রুপে শর্ট ডায়াগ্রাম দিয়ে দেবো, কারণ এটা ঠিক সার্কুলার ডিএনএর যে কনসেপ্ট সেই কনসেপ্টের মধ্যে পড়ে না, যার জন্য এটাকে আমরা মানে ওইভাবে ঠিক রাখতে পারবো না। আচ্ছা, এটা গেল। নকআউটটা আজকের কি করে করাই বলতো? আচ্ছা, আমি একটা কাজ করছি, শোন, তোদের এই রেকর্ডিংটা আদৌ কতটা কি সেভ হবে জানি না, যেহেতু নকআউট মাইন্সটা আলাদা একটা টপিক, এর সঙ্গে নয়, এই বায়োটেকনোলজিরই টপিক। তো আমি ওটা একটা আলাদাভাবে রেকর্ডিং করে তোদের আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোরা দেখ, দেখার পর যদি মনে হয় কিছু দরকার, সেখানে আমি অফলাইন ক্লাসে তোরা যখন আসবি, বুধবার যখন আসবি, সেটা আমি বলে দেবো। তো এখানে আমি খুব একটা রিস্ক নিতে চাইছি না। আমি রেকর্ডিংটা এখানে আপাতত সেভ কি করতে পারবো জানি না, করা যাবে কিনা দেখছি চেষ্টা করে।